৩২০ বছর ভাবা যায়, মানে প্রায় ১৫টা প্রজন্ম। ভারতীয় ইতিহাসে এত লম্বা একটা সময় ধরে দিল্লির ক্ষমতা ছিল সুলতানদের হাতে। আসলে মোহাম্মদ ঘুরির আক্রমণের পর থেকেই যে সাম্রাজ্যের সূচনা হয়, তা কিন্তু গোটা উপমহাদেশের রাজনীতি, সমাজ আর সংস্কৃতিকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল। চলুন আজ এই বিশাল সাম্রাজ্যের উত্থান আর পতনের রোমাঞ্চকর গল্পটা শোনা যাক। এখন দিল্লি সুলতানি মানে কিন্তু এমনটা নয় যে একটাই পরিবার বছরের পর বছর শাসন করে গেছে। একদমই না। এই দীর্ঘ ৩২০ বছরে দিল্লির সিংহাসনে একে একে বসেছিল পাঁচটা আলাদা বংশ। প্রথমে দাস বংশ, তাদের পর খলজি, তারপর তুগলক, সুয়েদ আর সবশেষে লোদি বংশ। এই ৫টা বংশের শাসনকাল মিলেই কিন্তু তৈরি হয়েছে দিল্লি সুলতানির পুরো ইতিহাসটা। তো আমাদের এই আলোচনায় আমরা একে একে দেখব কিভাবে দাস বংশের ভিড়টা গেড়েছিল, খলজিরা এসে কিভাবে একটা বিপ্লবী ঘটিয়ে দিল, আলাউদ্দিনের সেই কঠোর শাসন, তুগলকদের অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা, আর সবশেষে কিভাবে এত বড় একটা সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে। প্রথম পর্ব, দাস বংশ। সময়টা ছিল আনুমানিক ১২০৬ থেকে ১২৯০ সাল পর্যন্ত। এই বংশের শুরুটা যিনি করেছিলেন তার নাম কুতুবুদ্দিন আইবক। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস, কিন্তু নিজের যোগ্যতায় তিনি সুলতান হয়েছিলেন। মানুষ তাকে তার উদারতার জন্য লাখ বক্স মানে লক্ষ দাতা বলেও ডাকত। দিল্লিতে আজও তার দুটো বিশাল কীর্তি রয়ে গেছে, ভারতের প্রথম মসজিদ কুয়াতুল ইসলাম আর অবশ্যই বিখ্যাত কুতুব মিনার, যার কাজ তিনিই শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের কি খেলা দেখুন, পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়। আইবকের পর সাম্রাজ্যটাকে যিনি সত্যি সত্যি গুছিয়ে তুলেছিলেন তিনি হলেন ইলতুৎমিশ। এজন্যই অনেকে তাকে সুলতানি সাম্রাজ্যের আসল প্রতিষ্ঠাতা বলেন। তিনি প্রথম রাজধানী লাহোর থেকে দিল্লিতে নিয়ে আসেন আর সাম্রাজ্য চালানোর জন্য কয়েকটা দারুণ সিস্টেম চালু করেন, যেমন জমি ভাগ করে দেওয়ার জন্য ইকটা ব্যবস্থা, নিজের বিশ্বস্ত ৪০ জন তুর্কি আমিরকে নিয়ে তুর্কান-ই-চিহালগানি নামে একটা দল তৈরি, আর ভারতে প্রথম খালেস আরবি মুদ্রার প্রচলন করেন, যার মধ্যে রূপোর টঙ্কা খুব বিখ্যাত হয়েছিল। এরপর দিল্লির সিংহাসনে যা ঘটল তা ছিল এক কথায় ঐতিহাসিক। সিংহাসনে বসলেন ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতান, মধ্যযুগের ভারতের প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসক। ভাবুন তো, সেই যুগে তিনি পর্দা প্রথা মানতেন না, পুরুষের পোশাকে দরবারে আসতেন, এমনকি যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে নেতৃত্বও দিতেন। কিন্তু তুর্কি আমিররা একজন নারীর এই ক্ষমতা কিছুতেই মেনে নিতে পারছিল না, আর এটাই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। রাজিয়ার পর তুর্কি আমিররা এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে যে সুলতানরা প্রায় তাদের হাতের পুতুল হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি বদলাতে এগিয়ে এলেন গিয়াসউদ্দিন বলবন। তার লক্ষ্য ছিল একটাই, সুলতানের সম্মান আর ক্ষমতাকে সবার ওপরে প্রতিষ্ঠা করা। আর এর জন্য তিনি দুটো কঠোর প্রথা চালু করেন। সিজদা মানে সুলতানের সামনে হাঁটু গেড়ে মাথা নত করা, আর পাইবাস মানে সুলতানের পায়ে চুম্বন করা। এই চরম ব্যবস্থার মাধ্যমে তিনি আমিরদের ক্ষমতা খর্ব করে সুলতানের কথাই যে শেষ কথা সেটা বুঝিয়ে দিয়েছিলেন। বলবনের পরে দাসবংশের প্রভাব প্রায় শেষ হয়ে আসে, আর এরপর দিল্লিতে যা শুরু হলো সেটাকে শুধু ক্ষমতার বদল বললে ভুল হবে। এটা ছিল একটা বিপ্লব, খলজি বিপ্লব। শুরু হলো উচ্চাকাঙ্ক্ষা আর সাম্রাজ্য বিস্তারের এক নতুন যুগ। আর এই বিপ্লবের কেন্দ্রে কে ছিলেন জানেন? আলাউদ্দিন খলজি। নায়ক বলা যায়, আবার খলনায়কও বলা চলে, কারণ তিনি নিজের কাকা এবং শ্বশুর জালালউদ্দিনকে অত্যন্ত নৃশংসভাবে খুন করে দিল্লির সিংহাসন দখল করেন। জালালউদ্দিন ছিলেন নরম মনের মানুষ, আর আলাউদ্দিন ছিলেন ঠিক তার উল্টো, একদম কঠোর আর ক্ষমতালোভী। আলাউদ্দিনের শাসনকালটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা নিয়ে আমাদের একটু আলাদা করেই কথা বলতে হবে। একদিকে যেমন তিনি একের পর এক রাজ্য জয় করেছেন, তেমনি অন্যদিকে পুরো সাম্রাজ্যকে নিজের হাতের মুঠোয় রেখেছেন। কিভাবে, চলুন সেটাই দেখি। সিংহাসনে বসেই আলাউদ্দিনের একটাই কাজ ছিল রাজ্য জয়। গুজরাট, রানথাম্ভোর, চিতোর একটার পর একটা দুর্গ তার দখলে আসে। বিশেষ করে গুজরাট অভিযানটা তার জন্য খুব লাভজনক ছিল। সেখান থেকে শুধু যে প্রচুর ধন সম্পদ পেয়েছিলেন তাই নয়, পেয়েছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুরকে। শুধু তলোয়ারের জোরে তো আর সাম্রাজ্য চলে না, তাই না? আলাউদ্দিনের আসল জাদু ছিল তার প্রশাসনিক সংস্কারে। একটা বিশাল সেনাবাহিনী চালাতে গিয়ে তিনি দুটো নতুন নিয়ম আনেন। দাগ মানে ঘোড়ার গায়ে ছাপ দেওয়া যাতে দুর্নীতি না হয়, আর চেহারা মানে সৈন্যদের চেহারার বিস্তারিত তথ্য লিখে রাখা। এখন এত বড় সেনাবাহিনীর খরচ আসবে কোত্থেকে? এর জন্য তিনি যা করলেন তা ছিল যুগান্তকারী। বাজারের সব জিনিসের দাম একেবারে বেঁধে দিলেন। শাহানাই মান্ডি নামে একজন অফিসার দেখতেন কেউ যেন বেশি দামে কিছু বিক্রি করতে না পারে। তিনি প্রথম সুলতান যিনি জমি মেপে কর আদায়ের ব্যবস্থা করেন। কিন্তু আলাউদ্দিনের খিদে এখানেই মেটেনি। তার সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দিল্লির ফৌজ বিন্ধ্য পর্বত পার হয়ে পৌঁছে যায় একেবারে দক্ষিণ ভারতে, এমনকি মাদুরাই পর্যন্ত। ভাবুন তো, এটা ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার। এর ফলে সুলতানির কোষাগার সম্পদে ভরে যায় আর সাম্রাজ্য তার সবচেয়ে বড় আকারে পৌঁছায়।
খলজিদের পর এলো তুগলক বংশ, আর এই বংশে এমন একজন সুলতান এলেন যাকে নিয়ে ঐতিহাসিকরা আজও দ্বিধায় ভোগেন, মোহাম্মদ বিন তুগলক। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তার সময়ের থেকে অনেক এগিয়ে, কিন্তু তার সব বড় বড় পরিকল্পনা শেষ পর্যন্ত ভয়ানক ব্যর্থতায় পরিণত হয়েছিল। তাই ইতিহাসে তাকে নিয়ে একটা বড় প্রশ্ন রয়েই গেছে, তিনি কি একজন দূরদর্শী শাসক ছিলেন নাকি একজন খামখেয়ালি পাগল? তার কাজগুলো দেখলেই এই প্রশ্নটা মাথায় আসতে বাধ্য। যেমন ধরুন, তার সবচেয়ে কুখ্যাত পরীক্ষাটা ছিল রাজধানী বদলানো। তিনি ঠিক করলেন রাজধানী দিল্লি থেকে সরিয়ে নিয়ে যাবেন দৌলতাবাদে, যা প্রায় ১৫০০ কিলোমিটার দূরে, আর এর জন্য তিনি দিল্লির সাধারণ প্রজাদের পর্যন্ত জোর করে হাঁটিয়ে নিয়ে যান। এই ভয়ঙ্কর যাত্রাপথে হাজার হাজার মানুষ মারা যায়, আর শেষমেশ মাত্র ২ বছরের মাথায় তাকে এই পরিকল্পনা বাতিল করতে হয়। কিন্তু এ তো সবই শুরু। এরপর তিনি রূপোর বদলে তামার মুদ্রা চালু করলেন। ফলাফল, গোটা রাজ্য নকল টাকায় ছেয়ে গেল আর অর্থনীতি ভেঙে পড়ল। আবার দুর্ভিক্ষের সময় দোয়াব অঞ্চলে কর বাড়িয়ে দিলেন, যার ফলে কৃষকরা বিদ্রোহ করে বসল। সব মিলিয়ে তার এই সব পরীক্ষা সুলতানির কোমরটাই যেন ভেঙে দিয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের এইসব পরীক্ষা নিরীক্ষার পর সুলতানি আর আগের মতো শক্তিশালী রইল না। বলা যায় এখান থেকেই এর পতনের গল্পটা শুরু হল। এর পরের অধ্যায়টা শুধুই ভাঙনের আর আক্রমণের। এরপরে যিনি এলেন ফিরোজ শাহ তুগলক, তিনি ভাবলেন গোলমাল মিটিয়ে দেবেন। তিনি একটা সবাইকে খুশি রাখো পলিসি নিলেন। আমির আর সেনাবাহিনীকে শান্ত রাখতে ইকতা অর্থাৎ জায়গিরকে বংশানুক্রমিক করে দিলেন, মানে বাবার পর ছেলেই জমির মালিক। এতে সাময়িকভাবে শান্তি ফিরলেও হিতে বিপরীত হল। সুলতানের কেন্দ্রীয় ক্ষমতা কমে গেল আর প্রদেশের শাসকরা শক্তিশালী হতে শুরু করল। এটা ছিল সাম্রাজ্যের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত। ফিরোজ শাহের মৃত্যুর পর পতনটা আরও দ্রুত হল। প্রথমে শুরু হল গৃহযুদ্ধ, আর ঠিক সেই দুর্বলতার সুযোগেই এলো এক ভয়াবহ আক্রমণ। ১৩৯৮ সালে তৈমুর লং দিল্লি আক্রমণ করলেন। এই আক্রমণে দিল্লি একেবারে শ্মশানে পরিণত হল। এরপর সৈয়দ আর লোদি বংশ নামে মাত্র শাসন চালাচ্ছিল। শেষমেশ ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্যে দিয়ে ৩২০ বছরের দিল্লি সুলতানির উপর জবনিকা পড়ল। তাহলে শেষ পর্যন্ত এই ৩২০ বছরকে আমরা কি বলবো? এটা কি শুধুই জয়, লুট আর বিশৃঙ্খলার একটা সময়, নাকি এই ভাঙা গড়ার মধ্যে দিয়েই একটা নতুন মিশ্র সংস্কৃতির ভারতের জন্ম হচ্ছিল, যে ভারত পরে মুঘলদের জন্য পথ তৈরি করে দিয়েছিল? উত্তরটা হয়তো এই দুটো প্রশ্নের মাঝখানেই কোথাও লুকিয়ে আছে।